হঠাৎ করে এই পৃথিবীর বুকে হামলা করে মানুষের মতো দেখতে 100 ফুটেরও বেশি লম্বা লম্বা সব ভয়ঙ্কর টাইট্যান্স, যেগুলো মানুষকে রীতিমতো পিঁপড়ের মতো পিষে ফেলতো। তো চলুন শুরু করা যাক এই ভয়ঙ্কর গল্পটা। গল্পের শুরুতে আমাদের জানানো হয় যে শত শত বছর পূর্বে পৃথিবীতে টাইট্যান্সরা হামলা করে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল। টাইট্যান্স বলা হতো সেই সব জন্তুদেরকে যারা মানুষের মতো দেখতে হলেও মানুষের চেয়ে কয়েকশো ফুট বেশি লম্বা হতো, আর সেগুলো মানুষকে মুড়ি মুরকির মতো চিবিয়ে খেয়ে ফেলতো। তো যাই হোক, মানুষেরা নিজেদের জাতিকে বাঁচানোর জন্য বিশাল উঁচু উঁচু দেয়াল তৈরি করে নিজেদেরকেই সেই দেয়ালের ভেতরে বন্দি করে ফেলে। আর এই বিশাল বিশাল দানবেরা খাবারের অভাবে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এভাবে টাইট্যান্সদের হামলা হবার পর প্রায় 100 বছর কেটে যায়। মানুষেরা ইতিমধ্যেই টাইট্যান্সগুলোকে ভুলতে বসেছে। টাইট্যান্সগুলো এখন কেবলমাত্র বিভিন্ন গল্পের বইতে উপস্থাপন করা হতো বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য। মানুষেরা ভাবতো যদি আবারও কখনো টাইট্যান্সরা হামলা করে তাহলে তাদের তৈরি করা এই দেয়ালগুলো তাদেরকে বাঁচিয়ে নেবে। দেয়ালের ভেতরে বসবাস করা মানুষগুলো নিজেদের এই ছোট্ট দুনিয়াতে অনেক কষ্টে কোনো রকমে বেঁচেছিল, কারণ এখানে খাদ্য, বস্ত্র, শিক্ষা, এমনকি চিকিৎসা ব্যবস্থার অনেক অভাব ছিল। মানুষেরা চাইলেও এই দেয়াল থেকে বাইরে বেরিয়ে যেতে পারত না, কারণ টাইট্যান্সের ভয়ে সরকার অলরেডি সকল দেয়ালগুলোকে পার্মানেন্টলি সিল করে দিয়েছে। আর হ্যাঁ, বলে রাখা ভালো যে এই দেয়ালের ভেতরে আবার মানুষদেরকে 3টে সেক্টরে বিভক্ত করে দেয়া হয়েছিল। তৃতীয় ভাগের মানুষগুলো সাধারণত কৃষি কাজ এবং শ্রমিকের কাজ করত। দ্বিতীয় ভাগের মানুষজন এই দেয়ালের ভেতরে যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলোতে কাজ করত। আর প্রথম ভাগের মানুষজন ছিল আর্মি অফিসার, এমপি, মন্ত্রী, অর্থাৎ ভিআইপি লোকজন, যারা পুরো শহরটাকে কন্ট্রোল করত। এখানে কৃষক এবং শ্রমিক সেক্টরের মধ্যে এরেন নামের একজন ছেলে বসবাস করত, যে ছেলেটা এইসব টাইট্যান্সের উপরে একদমই বিশ্বাস করত না। তার মনে হতো যে মানুষ শুধুমাত্র টাইট্যান্সকে ভয় করে বলে এই দেয়ালের ভেতরে বন্দী হয়ে আছে। যেদিন তারা নিজেদের ভয়কে জয় করে নেবে, তারা দেয়ালের ওপারে অবশ্যই যেতে চাইবে। এরেন যেভাবেই হোক এই দেয়ালের অপর পাশে কী আছে এটা দেখতে চাইতো। তো যাই হোক, আজকে এরেনের বন্ধু জিসাং দৌড়ে আসছিল এরেনকে নিজের তৈরি করা একটা যন্ত্র দেখানোর জন্য। কিন্তু দৌড়ানোর সময় জিসাংয়ের সাথে একজন লোকের ধাক্কা লেগে যায়, যেটা সে ইগনোর করে মিকাসা নামের এরেনের আরেকজন বান্ধবীকে সাথে করে নিয়ে একটা গোপন জায়গাতে তারা 3জন দেখা করে। এখানে এরেন যখন তার বন্ধুর তৈরি করা সেই যন্ত্রটা দেখছিল, তখনই তাদের মনে পড়ে যায় যে সরকার অলরেডি এইসব যন্ত্রপাতি বা নতুন কিছু আবিষ্কার করার উপরে নিষেধাজ্ঞা জারি করে, অর্থাৎ কোনো মানুষ চাইলেই নতুন কিছু তৈরি করতে পারবে না। সরকারের ধারণা ছিল যে মানুষ নতুন কিছু তৈরি করতে গেলেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। তো এখানে তাদের গল্প স্বল্প শুনে আমরা বুঝতে পারি যে এরেন তার বান্ধবী মিকাসাকে অনেক ভালোবাসে। তো যাই হোক, এরেন তাদের আড্ডা দেওয়ার এই জায়গাটাকে অনেক পছন্দ করত, কারণ এখানে কিছু বোম্বার মেশিন বিধ্বস্ত হয়ে পড়েছিল বলে মানুষজন এই জায়গাতে আসা যাওয়া করতো না। আর এই জায়গাটা ফাঁকা আর অনেক উঁচু থাকার কারণে এরেন এখানে দাঁড়িয়ে দেয়ালের ভেতরের প্রায় সব কিছুই দেখতে পেত। কিন্তু দেয়ালের এই সব কিছু দেখে এরেন সন্তুষ্ট হতে পারছিল না। সে যাচ্ছিল দেয়ালের অপর পার্শ্বের দুনিয়াটা দেখার জন্য। তাই আজকে সে তার বন্ধু বান্ধবীদের সাথে গল্প করে সিদ্ধান্ত নেয় যে তারা যেভাবেই হোক আজকেই দেয়ালের অপর পাশে যাবে। তো যেই ভাবা সেই কাজ, তারা 3 বন্ধু মিলে লুকিয়ে লুকিয়ে দেয়ালের অনেক কাছে চলে যায়। এখানে বোম্বার মেশিনগুলো থাকার কারণে দেয়াল পাহারা দেয়া আর্মি অফিসারেরা এখান থেকে বেশ অনেকখানি দূরে অবস্থান করছিল। এই সুযোগে তারা যখন দেয়ালটাকে স্পর্শ করতেই যাচ্ছিল, তখনই কয়েকজন আর্মি অফিসার দূর থেকে তাদেরকে দেখে এখানে ছুটে চলে এসে তাদেরকে গ্রেফতার করে নেয়। কিন্তু সৌভাগ্যবশত এরিনের পরিচিত একজন আর্মি অফিসার ছিল বলে তারা তাকে বড় ধরনের কোনো শাস্তি দেয় না। কিন্তু তারা যখন এখানে গল্প করছিল, তখনই এই সম্পূর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। দেয়ালের অপর পাশ থেকে ভয়ঙ্কর জোরে জোরে শব্দ হতে থাকে, আর তারা কিছু বুঝে ওঠার আগে একটা বিশাল সাইজের দানব দেয়ালের অপর পাশ থেকে উদিত হয়। এটা দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই দানবটা দেয়ালের থেকেও বেশি লম্বা ছিল।
শুধু তাই নয়, এটা কোনো সাধারণ টাইটান্সদের মতো ছিল না। দানবটা সম্পূর্ণভাবে চামড়া ছাড়া আগুনের তৈরি কিছু একটা ছিল। আর এই বিশাল দানবটা মুহূর্তের মধ্যে মানুষের তৈরি এই দেয়ালে লাথি দিতে শুরু করে। আর্মিরা এই দেয়াল তথা নিজেদের সুরক্ষা কবচটাকে বাঁচানোর জন্য এই জায়ান্টের উপরে গোলাবর্ষণ শুরু করার অর্ডার দেয়। কিন্তু একজন সৈনিক এসে জেনারেলকে জানায় যে সরকার তাদেরকে এই বিস্ফোরকগুলো ব্যবহার করতে নিষেধ করেছে। আর্মিদের এইসব কথাবার্তা শেষ হবার আগেই চোখের পলকে সেই দানবটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। আর কিছুক্ষণ পর চারপাশ থেকে ধুলাবালি কিছুটা কমে গেলে আর্মিরা দেখতে পায় যে সেই দানবের লাঠির আঘাতে তাদের তৈরি করা দেয়ালের কিছুটা অংশ ভেঙে গেছে। আর ফাইনালি সেই ভাঙা অংশ দিয়ে দেয়ালের অপর পাশে থাকা বিশাল বিশাল টাইটান্সগুলো মানুষের বসতিতে ঢুকে পড়ে। টাইটান্সগুলো মানুষদেরকে দেখে এক ভয়ঙ্কর রকমের হাসি দিচ্ছিল। হাসতে হাসতে টাইটান্সগুলো যখন মানুষের দিকে এগিয়ে আসছিল, তখন আর্মি অফিসারেরা কোনো অর্ডারের তোয়াক্কা না করে সেই টাইটান্সদের উপরে বোমা বর্ষণ শুরু করে দেয়। কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ এই টাইটান্সগুলো অমর ছিল। এদেরকে কোনো বন্দুক বা বোমা দিয়ে মারা সম্ভব ছিল না, কারণ বোমা হামলার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই টাইটান্সগুলোর ক্ষত অটোমেটিকভাবে ভালো হয়ে যাচ্ছিল। এই সব কিছু দেখে দেয়ালের ভেতরে থাকা মানুষগুলো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য হন্য হয়ে চারিদিকে ছোটাছুটি করতে থাকে। কিন্তু ততক্ষণে শত শত টাইটান্স দেয়ালের ভেতরে ঢুকে পড়েছিল। তারা মানুষদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। টাইটান্সগুলো মানুষদের কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলছিল। তারা মানুষগুলোকে এমনভাবে পিষে মারছিল যেন মানুষেরা পায়ের নিচে পড়া কোনো পিঁপড়ে ছিল। এমন ভয়াবহ দৃশ্য দেখে আর্মি অফিসারেরা যুদ্ধ করার সাহসই হারিয়ে ফেলেছিল। তারা টাইটান্সদের পেটে যাওয়ার ভয়ে নিজেরাই আত্মহত্যা করে ফেলে। আর এদিকে টাইটান্সগুলো মুহূর্তের মধ্যে দেয়ালের ভেতরে মানব বসতিগুলোতে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায়, যেন শত বছরের ক্ষুধার্ত দানবগুলো আজকে আনলিমিটেড খাবার পেয়ে গেছে। মানুষেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য শহরের সব থেকে মজবুত হলঘরের দিকে দৌড়ে যেতে থাকে। এরেন এবং মিকাসাও প্রাণ বাঁচানোর জন্য সেই হলঘরের দিকে ছুটতে থাকে। তবে দুর্ভাগ্যবশত এই ভিড়ের মধ্যে একটা বাচ্চা ছেলেকে নিয়ে একজন মা নিচে পড়ে গিয়েছিল। আর মানুষেরা নিজেদের জীবন বাঁচানোর তাগিদে অন্য কাউকে সাহায্য করছিল না। আর এটা দেখে মিকাসা সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ছুটে চলে যায়। কিন্তু এই কারণে এরিনের কাছ থেকে সে বেচারি আলাদা হয়ে যায়। আর এরিন মানুষের ধাক্কাধাক্কিতে সেই হল ঘরের ভেতরে পৌঁছাতে পারলেও বেচারি মিকাসা বাচ্চাটা সহ বাইরে রয়ে যায়। এরিন মিকাসাকে বাঁচানোর জন্য ঘর থেকে বাইরে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু ঘরের ভেতরে থাকা বাকি লোকেরা কোনোভাবেই ঘরের দরজা খুলতে রাজি হচ্ছিল না। আর এদিকে বাইরে থাকা এরিনের দিকে একটা বিশাল বড় টাইটান্স এগিয়ে আসতে থাকে। আর এরিন কিছু করার আগে সেই টাইটান মিকাসাকে ধরে ফেলে। এসব কিছু দেখে এরিন আর কোনোভাবেই ঘরের ভেতরে থাকতে পারছিল না। তাই সে সামান্য একটু সুযোগ পেতেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে কোথাও মিকাসা ছিলই না। আর ততক্ষণে সেই টাইটান্সগুলো হলরুমের ভেতরে থাকা মানুষের গন্ধ পেয়ে গিয়েছিল। আর বেশ কয়েকটা টাইটান হল রুমটা চারদিক থেকে ঘিরে রুমের ছাদ ভেঙে সবগুলো মানুষকে চিবিয়ে খেয়ে ফেলে। আর ফাইনালি এতগুলো মানুষ খাবার পরে টাইটান্সগুলোর ক্ষুধা কিছুটা কমে যায়, যার ফলে ধ্বংসলীলাও থেমে যায়। আর বেচারা এরেন প্রচণ্ড কষ্ট আর হতাশায় সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন আমাদের 2 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে 3 নাম্বার এরিয়াতে থাকা সেই কৃষক শ্রমিকদের সম্পূর্ণ শহরটা টাইটান্সদের হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল। হাতে গোনা যে কয়জন মানুষ প্রাণে বেঁচে গিয়েছিল তারা এখন 2 নাম্বার এরিয়াতে এসে বিভিন্ন ইন্ডাস্ট্রির ভেতরে বসবাস শুরু করেছিল। আর সৌভাগ্যবশত 2 নাম্বার ইন্ডাস্ট্রির দেয়ালগুলো অক্ষত ছিল বলে তারা টাইটান্সের হামলা থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছিল। কিন্তু এখন 2 নাম্বার এরিয়াতে জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। এদিকে 2 নাম্বার সেক্টরে জনসংখ্যা বৃদ্ধি পাবার কারণে সেখানে খাদ্যপণ্যের ভয়ঙ্কর সংকট শুরু হয়ে যায়। মাত্র কয়েক মাসের মধ্যেই শত শত মানুষ দুর্ভিক্ষের কারণে মারা যেতে থাকে। শুধু তাই নয়, খাবারের অভাবে মানুষেরা নিজেদের মধ্যে মারামারি করেও শত শত মানুষ মারা যাচ্ছিল। তাই এখন মানব জাতিকে বাঁচতে হলে পুনরায় সে 3 নাম্বার সেক্টরটা মানুষদের নিজেদের দখলে করে নিতে হবে।
আর তাই আর্মি অফিসারেরা টাইটান্সদেরকে মারার জন্য একটা সৈন্যদল তৈরি করেছিল, যাদেরকে বিগত 2 বছর ধরে কঠিন সব ট্রেনিং দেওয়া হয়েছিল। এই সৈন্যদের মধ্যে এরিন এবং তার বন্ধু জিসাংও ছিল। আসলে তারা যে কোনো মূল্যে মিকাসাকে হত্যার প্রতিশোধ নিতে চাচ্ছিল। তো যাই হোক, এখানে কমান্ডার তাদেরকে নিজেদের প্ল্যান সম্পর্কে জানায়। আসলে তারা রাতের বেলা মিশন পরিচালনা করবে, কারণ রাতের বেলা টাইটান্সরা পরিষ্কারভাবে দেখতে পায় না। আর এই সুযোগে তারা বড় বড় কিছু বিস্ফোরকের মাধ্যমে 3 নাম্বার এরিয়ার সেই ভাঙা দেয়ালের উপরের অংশটা বিস্ফোরিত করে দেবে। এতে করে দেয়ালের উপরের অংশ ভেঙে নিচে পড়ে গিয়ে ফাটলটা বন্ধ হয়ে যাবে। আর এমনটা হলে বাইরে থেকে আর কোনো নতুন টাইটান্স ভেতরে আসতে পারবে না। আর সেই সুযোগে তারা ভেতরে থাকা টাইটান্সগুলোকে মেরে নিজেদের এলাকা দখল করে নিতে পারবে। তো এই 2 বছরে তারা টাইটান্সগুলোকে মারার জন্য এক ধরনের অস্ত্র তৈরি করে ফেলেছিল, যে অস্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন দেয়ালে দড়ি লাগিয়ে হাওয়ায় উড়তে পারত। আর বিভিন্ন রিসার্চ করে তারা ততদিনে টাইটান্সদের ঘাড়ের পেছনে একটা দুর্বল জায়গাও খুঁজে পেয়েছিল, যেটা কেটে দিতে পারলেই টাইটান্সগুলো চিরতরে মৃত্যুবরণ করত। তো এখন প্ল্যান মোতাবেক সেদিন রাতের বেলাতে তারা বিস্ফোরকগুলো নিয়ে বেরিয়ে পড়ে 3 নাম্বার সেক্টরের ভাঙা দেয়ালের দিকে। কিন্তু যেতে যেতে তারা সেখানে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়, যেটা শুনে সৈনিকেরা মনে করেছিল যে সেখানে হয়তো কোনো মানব শিশু এখনও বেঁচে আছে। তাই তারা সেই বাচ্চাটাকে সাহায্য করতে গেলে দেখতে পায় যে সেটা আসলে টাইটান্সদের বাচ্চা ছিল। যে বাচ্চাটা মানুষ দেখার সাথে সাথে তাদেরকে ধরার জন্য আসতে থাকে, কিন্তু এতে করে বাচ্চাটা পড়ে গিয়ে ভয়ঙ্কর জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে দেয়। আর বাচ্চাটার কান্না শোনার সাথে সাথে চারপাশ থেকে শত শত টাইটান্স জেগে গিয়ে সৈন্যদের উপরে হামলা করে দেয়। সৈন্যরা টাইটান্সদের মাঝে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল, কারণ তাদের কমান্ডার অলরেডি সেই বিস্ফোরকগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত তখনই হঠাৎ করে শিকিশিমা নামের একজন ক্যাপ্টেন এসে এক এক করে সবগুলো টাইটান্সকে মারতে থাকে। সে প্রায় 10টার মতো টাইটান্সকে মারলে তার সাথে যোগ দেয় আরেকটা মেয়ে সৈনিক। আর তারা দুজন প্রচণ্ড সাহসিকতার সহিত এক এক করে সবগুলো টাইটান্সকে মেরে ফেলে। আর এখানে এডেন দেখতে পায় যে এই মেয়েটা আর কেউ নয়, সে ছিল তার বান্ধবী মিকাসা। আসলে 2 বছর আগে টাইটান্সদের হাত থেকে ক্যাপ্টেন শিকিশিমা মিকাসাকে প্রাণে বাঁচিয়ে নিয়েছিল। তারপর ক্যাপ্টেন মিকাসাকে ট্রেনিং দিয়ে আজকের এই ভয়ঙ্কর যোদ্ধাতে পরিণত করেছিল। কিন্তু অদ্ভুতভাবে মিকাসা এডেনকে দেখলেও তার উপরে কোনো ফিলিংসই দেখাচ্ছিল না। তো যাই হোক, এখন যেহেতু জীবন বাঁচানো ফরজ ছিল, তাই এডেন চলে যায় ক্যাপ্টেন শিকিশিমার কাছে। সে তার কাছ থেকে এই টাইটানদের সাথে লড়াই করার বিদ্যা শিখতে চায়। কিন্তু ক্যাপ্টেন তাকে শুধু এটুকুই বলে যে লড়াই করার জন্য তোমাদের যথেষ্ট ট্রেনিং দেয়া হয়েছে। তুমি ব্যাস লড়াই করার সময় নিজের মনের যত রাগ রয়েছে সব কিছু বের করে দিয়ে টাইটান্সদের উপরে হামলা করবে, তাহলে তোমাকে আর কেউ থামাতে পারবে না। এইসব কথা শেষ হবার আগেই সেখানে আর্মি জেনারেল চলে আসে, আর তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলে যে আমি আসলে তোমাদেরকে ছেড়ে পালাইনি, আমি তো কেবলমাত্র বিস্ফোরকগুলোকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে এসেছিলাম। কারণ এই বিস্ফোরকগুলো যদি ধ্বংস হয়ে যেত তাহলে আমরা কখনোই টাইটান্সদের দেয়ালের ভেতরে আসা বন্ধ করতে পারতাম না। তো যাই হোক, জেনারেল সেখান থেকে চলে গেলে এরেন মিকাসার সাথে আলাদাভাবে একটু দেখা করতে চলে যায়। কিন্তু সেখানে এরেন দেখে যে মিকাসা এবং ক্যাপ্টেন শিকিশিমা দুজন খুব কাছাকাছি বসে আছে। এরেন ভেবেছিল যে তারা দুজন হয়তো একে অপরের প্রেমে পড়ে গেছে, তাই সে প্রচণ্ড কষ্টে বাইরে এসে চিৎকার করে কান্না করতে থাকে। কিন্তু ততক্ষণে জেনারেল তার বাকি সৈন্যদেরকে নিয়ে সেই বিস্ফোরকগুলোকে আবারও লোড করে মিশন পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেখানে অতর্কিতে কয়েকটা টাইটান্স এসে হামলা করে কয়েকজন মানুষকে খেয়ে ফেলে। আর এখানে টাইটান্সরা যে মানুষকে খেয়েছিল তার স্ত্রী ছিল ইউজু, আর ইউজু নিজের স্বামীকে হারিয়ে রীতিমতো পাগল হয়ে গিয়েছিল। কিন্তু এইসব হামলার সময় হঠাৎ করে কোথা থেকে যেন একটা চোর উদয় হয়ে সৈন্যদের সেই বিস্ফোরকগুলো নিয়ে পালিয়ে যেতে থাকে। আর এটা দেখে ইউজু নামের সেই মহিলাটা কোনো কিছু না ভেবেই সেই চোরের উপরে হামলা করে তাকে গাড়ি থেকে নিচে ফেলে দেয়।
সবাই যখন ভেবেছিল যে বিস্ফোরকগুলো হয়তো তারা বাঁচাতে পেরেছে, কিন্তু তখনই ইউজু সবাইকে ভুল প্রমাণিত করে সেই বিস্ফোরকগুলোতে আগুন লাগিয়ে দিয়ে সেটাকে টাইটান্সদের মাঝে বিস্ফোরিত করে দেয়। আসলে নিজের স্বামীকে হারানোর কষ্টে ইউজু টাইটান্সদের উপরে রেগে গিয়ে প্রতিশোধ নেবার জন্য এই কাজটা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এত বড় বিস্ফোরণের ফলেও টাইটান্সগুলোর কিছুই হয় না, তারা মুহূর্তের মধ্যে রিজেনারেট হয়ে যায়। কিন্তু এই বিস্ফোরণে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যায়, কারণ তারা আর কোনোভাবেই সেই দেয়ালটার ভাঙা অংশ বন্ধ করতে পারবে না। এই সব কিছু দেখে এরেন নিজের জীবনের সকল দয়ামায়া ত্যাগ করে প্রচণ্ড রাগান্বিত হয়ে সেই টাইটান্সদের উপরে হামলা করে দেয়। সে প্রথম বেশ কয়েকটা টাইটান্সকে হত্যা করতে সক্ষম হয়, যেটা আবার ছাদের উপর থেকে ক্যাপ্টেন শিকিশিমা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত একটা টাইটানের হামলায় বেচারা এরেনের একটা পা কেটে যায়। সে সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেয়, কিন্তু তখনই একটা টাইটান তার বন্ধু জিসাংকে ধরে ফেলে। এটা দেখে বাকি সৈন্যরা সেই টাইটানের উপরে হামলা করে দেয়, কিন্তু এবার তাদের ভাগ্য সহায় হয় না। সেই টাইটানটা জিসাংকে গিলে ফেলতেই যাচ্ছিল, কিন্তু তখনই এরেন প্রচণ্ড উত্তেজিত হয়ে লাফিয়ে চলে যায় তার বন্ধুকে বাঁচানোর জন্য। আর শেষ মুহূর্তে এরেন জিসাংকে বাঁচাতে পারলেও টাইটানটা এরেনের হাত কেটে তাকে গিলে ফেলে। এরেন নিজেকে সেই রাক্ষসের পেটের ভেতরে আবিষ্কার করে। সে রাক্ষসের পেটে ধীরে ধীরে হজম হয়ে যাচ্ছিল। আর এইসব কিছু বাইরে থেকে মিকাসা দেখে প্রচণ্ড কষ্ট পায়। সে টাইটান্সটাকে মারার জন্য তার উপরে হামলা করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার অস্ত্র খারাপ হয়ে যাবার কারণে সে নিচে পড়ে যায়। আর এখন এরেনকে খেয়ে ফেলা সেই টাইটানটা মিকাসাকেও খাবার জন্য এগিয়ে আসতে থাকে। কিন্তু তখনই সেই রাক্ষসটার পেটের ভেতরে কিছু গন্ডগোল শুরু হয়ে যায়। আর মুহূর্তের মধ্যেই এই রাক্ষসটার মুখ চিরে একটা ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে জন্ম নেয় একটা বিশাল সাইজের জায়ান্ট টাইটান। আর সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই এই জায়ান্ট হামলা করে দেয় সাধারণ টাইটানগুলোর উপরে। এই জায়ান্ট সাধারণ টাইটানগুলোর থেকে অনেক শক্তিশালী আর দ্রুত গতিসম্পন্ন ছিল, তাই মুহূর্তের মধ্যে জায়ান্টটা প্রায় সবগুলো টাইটান্সকে নৃশংসভাবে মেরে ফেলে। আর এই সব কিছু দেখে সৈন্যরা অনেকেই বুঝতে পেরে যায় যে এটা আসলে এরেনই ছিল। তো যাই হোক, জায়ান্টটা সবগুলো টাইটানকে মেরে নিজেও প্রচণ্ড দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এটা দেখে অদ্ভুতভাবে ক্যাপ্টেন শিকিশিমা মিকাসাকে বলে যে জায়ান্টের ঘাড়ের কাছে কেটে দেবার জন্য। আর মিকাসা এই কাজটা করার সাথে সাথে সেখান থেকে এরেন বেরিয়ে আসে, যার হাত পা কেটে যাওয়া সত্ত্বেও সেগুলো পুনরায় গজিয়ে গিয়েছিল। আর এই ব্যাপারটা দেখে ক্যাপ্টেন শিকিশিমা অদ্ভুতভাবে হাসতে থাকে, যেন তিনি এসব কিছু আগে থেকেই জানতো। আর এই ঘটনার সাথে সাথে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। কিন্তু এই সিনেমার দ্বিতীয় পার্ট রয়েছে, যেখানে আমরা জানতে পারবো যে টাইটান্সগুলো কিভাবে পৃথিবীতে এসেছিল আর এরেনেরই বা কী হয়েছিল। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আশা করি আগামীকাল এই সিনেমার দ্বিতীয় পার্ট নিয়ে আসতে পারবো। আল্লাহ হাফেজ।